যদি বোর্ডে কোনো অংশ জায়গা ঢেকে যায় তাহলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, বেশ। তো আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের খুব ইম্পর্টেন্ট টপিক এটা, এবং শেষ পর্যন্ত শুনতে হবে, কারণ যত শেষের দিকে যাব তত নতুন নতুন জিনিস জানতে পারবো। আমরা বলেছিলাম আগে থেকে যে আজকে এন্ট্রপি রিডেফিনেশন করব, আমরা নতুনভাবে এন্ট্রপিকে ডিফাইন করব। যেহেতু আগে আমরা করেছি, আগে যে এন্ট্রপি ডেফিনেশন একবারে করবেনি থার্মোডাইনামিক্সে, তাই না? ডিএস, চেঞ্জ ইন এন্ট্রপি ইকুয়াল টু ডিকিউ বাই টি, এটা আমরা থার্মাল ফিজিক্সে পড়েছি। আর তারপরে শেষের দিকে আমরা এরকম কনক্লুশনে এসেছিলাম যে এস ইজ ইকুয়াল টু বোলজম্যান কনস্ট্যান্ট অ্যান্ড এলএন ওমেগা। ওমেগাটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস এরকম। তো এটা হচ্ছে নতুন ডেফিনেশন এন্ট্রপি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অনুসারে। তো এটা কিভাবে এলো, কোথা থেকে এলো, সেসব প্রমাণ আছে আমাদের। আর এর দুটো জিনিসের মধ্যে মিল বন্ধন কোথায়, এটাও একটা দেখার জিনিস, যে এন্ট্রপি ডেফিনেশন তো আমরা এমনি করিনি, আমাদের সেকেন্ড ল থার্মোডাইনামিক্স থেকে অটোমেটিক চলে এসেছিল এই ডেফিনেশন। যে প্রসেস এক্সপ্লেন করতে গিয়ে কোন কোন প্যারামিটার ঠিক করছে যে প্রসেসটা হবে কি হবে না, সেসব করতে গিয়ে বিভিন্ন প্যারামিটার আমরা ডেফিনেশন করেছি একটা একটা হাতে। আমাদের এন্ট্রপি হচ্ছে ওয়ান অফ দেম। ঠিক সেরকম স্ট্যাটিস্টিক্যালি আমরা এন্ট্রপিকে যদি এইভাবে ডিফাইন করি, তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন মেনে চলছে কিনা, কোন কোন জিনিস সিমিলারিটি পাচ্ছি আমরা, সেই সব জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি। তো যেটা থেকে শুরু করবো আমরা, সেটা হচ্ছে ফ্রি এক্সপানশন। তো ফ্রি এক্সপানশন যদি কারো জানা না থাকে, তাহলে ওই এন্ট্রপি পুরনো ভিডিওটা দেখবে আমার, তাতে ফ্রি এক্সপানশন সম্বন্ধে আমি দিয়েছিলাম, গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম, তাহলে শেষের দিকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি শেষের দিকে ফ্রি এক্সপানশন সম্বন্ধে ডিটেলস ডেরিভেশন করা আছে, কিভাবে ফ্রি এক্সপানশনকে আমরা এন্ট্রপি কিভাবে বের করলাম, সমস্ত ক্যালকুলেশন দেওয়া আছে। তো আমি ওই ক্যালকুলেশন ডিটেলসে যাব না, আমরা রেজাল্টটা নেবো আজকে। এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বেশ কিছু জায়গা জুড়ে আমরা থার্মাল ফিজিক্সে যে জিনিসগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা বারবার নেবো। তো ফ্রি এক্সপানশন কিরকম ধরেছিলাম আমরা, এটা একটা কন্টেনার আছে, আর এটা বাইরে থেকে যাতে কোনো তাপ যেন আসতে না পারে, কারণ এটা অ্যাডায়াবেটিক ওয়াল, একটা কোনো রকম হিটের আদান প্রদান এখান থেকে হবে না। আর একটা পার্টিশন দেওয়া আছে এখানে, এখানে ভ্যাকিউম কিছুই নেই, আর এখানে গ্যাস মলিকুলস গুলো আছে। তো এবার যদি গ্যাস মলিকুলস গুলো, তারা তো এখানে আছে, যদি এদিকে ফ্রি করে দিই আমি, এই পার্টিশনটাকে যদি রিমুভ করি আমি, তাহলে মলিকুলস গুলো ছোটাছুটি করা শুরু করবে। কিন্তু এই যে ছোটাছুটি করার জন্য কোনো এক্সট্রা হিটস নেয়নি, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি জিরো, এটা তুমি বলতে পারবে না। এখান থেকে তো এন্ট্রপি স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনটা আমরা এনেছিলাম যে ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো। আর এগুলো সব আইডিয়াল গ্যাস, তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কোনো কিছু নেই। এখানে ভ্যাকিউম, তাহলে গ্যাস যদি এক্সপান্ড করে, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেইনস্টে সে ওয়ার্ক করছে না, নো অ্যাটমসফিয়ারিক প্রেসার ইজ দেয়ার। তাহলে যদি এক্সপান্ড করে, ছোটাছুটি করে, তাহলে কোনো এক্সট্রা ওয়ার্ক নিজেদের অ্যাট্রাকশন বা রিপালশন কাটিয়ে তাকে করতে হচ্ছে না, অ্যাটমসফিয়ারিক প্রেসারের এগেইনস্টেও তাকে কিছু ওয়ার্ক করতে হচ্ছে না। তাহলে ডিএস ইকুয়াল টু জিরো, তুমি এটা বলতে পারো না। ডিকিউ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু জিরো, এটা বলতে পারো না। কেন বলতে পারি না? কারণ দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস, ইররিভার্সিবল প্রসেস। তুমি যদি গ্যাস মলিকিউলগুলো ছেড়ে দাও এরকম করে, তাহলে এরকম হয়ে যাবে, বাট রিভার্স ইজ নট ট্রু। এটাকে পার্টিশন তুলে দাও, এরকম হয়ে গেল, তাহলে দিস ইজ ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেস অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস। যে কোনো ন্যাচারাল অ্যান্ড ইররিভার্সিবল প্রসেস আমরা জানি এন্ট্রপি বাড়ে। তাহলে এন্ট্রপি এই প্রসেস থেকে এই প্রসেসে এন্ট্রপি বেড়েছে। এন্ট্রপি ইজ এ ডাইরেক্ট মেজারমেন্ট অফ র্যান্ডমনেস অর ডিসঅর্ডারনেস। তো ডিসঅর্ডারনেস বেড়েছে, তো সেই এন্ট্রপিটা কতটা চেঞ্জ হয়েছে এইটা বের করার জন্য, যেহেতু এখানে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হয়নি, তার টেম্পারেচার ছিল টি, ফাইনাল টেম্পারেচার হবে টি, নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি E1 ইকুয়াল টু U2, তার জন্য আমরা আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়েছিলাম। আমরা বলেছিলাম যে দিস এক্সপানশন ইজ হ্যাজ আ সিমিলারিটি অ্যাজ ইন আইসোথার্মাল এক্সপানশন। যেরকম আইসোথার্মাল এক্সপানশন হয়, সেম এক্সপানশন এখানেও হয়। তো এটা ভলিউম যদি হয় V1, এর টোটাল যে এক্সপান্ড করার পরে যেটা ভলিউম, সেটা যদি বলি V2, তাহলে টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি, যদি কোনো একটা সিস্টেম বলি আমরা, এনি সিস্টেম, পিভিটি সিস্টেম আমরা ডিফাইন করি, তো কোনো একটা সিস্টেমকে যদি তুমি বলো V1 and T1, V1 and টেম্পারেচার T1, আর এখানে যদি সিস্টেম চেঞ্জ করি আমরা আরেকটা সিস্টেম,
তার ভলিউম যেটা টোটাল ভলিউম, সাপোজ ফাইনাল ভলিউম যেটা V2 and T2, এটা যদি নিউ সিস্টেম হয় তোমার কাছে, তাহলে এন্ট্রপি যেটা চেঞ্জ হবে S2 minus S1, that is delta S, equal to, in general, CV ln T2 by T1 plus R ln V2 by V1. যেহেতু এখানে T1 আর T2 সমান, সুতরাং this term is 0, so it is R ln V2 by V1. আর যদি n মোল গ্যাস হয় তাহলে there is a n, আর 1 মোল যদি গ্যাস নিই আমরা তাহলে এটা RL nR ln V2 by V1. সো এই পরিমাণ এন্ট্রপি চেঞ্জ হয়। তো এইটা সেই আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়ে আমরা বলি ইন দ্য ফ্রি এক্সপানশন দ্যাট চেঞ্জ ইন এন্ট্রপি ইজ দ্যাট nR ln V2 by V1. তো আমরা এই এক্সপ্রেশনটাকে আজকে ধরে নেব, আমরা এটাকে হেল্প নেব দিয়ে তারপর আমরা দেখব যে কিভাবে ডেফিনেশন করা যায়। তো ফ্রম দ্য ফ্রি এক্সপানশন, সাপোজ যেটা V1 ছিল সেটা তোমার V, আর যেটা ফাইনাল ভলিউম সেটা ধরে নাও V2 ইকুয়াল টু 2V, ডাবল ভলিউম। তাহলে গ্যাস এক্সপান্ড করছে, এক্সপানশন, ফ্রি এক্সপানশনের কথা বলছি আমরা। তাহলে এন্ট্রপি চেঞ্জ যেটা S2 minus S1 ইকুয়াল টু, ফর্মুলা বলছে nR ln V2 by V1, and V2 মানে 2V, তো V আর V কেটে গেলে এটা থাকবে nR ln 2. n যেটা সেটা হচ্ছে নাম্বার অফ মোলস, and this is a macroscopic quantity. Number of moles and R macroscopically common, 1 mole, 2 mole, 3 mole, so this is macroscopic measurement. Microscopic measurement আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। This term is macroscopic, আর এটাকে মাইক্রোস্কোপিক মেজারমেন্ট নিয়ে যেতে পারি আমরা কিভাবে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট যেটা সেটাকে আমরা চেঞ্জ করি বোলজম্যান কনস্ট্যান্টের হেল্প নিয়ে। So this is equivalent to n k Boltzmann constant and ln2. nR equal to nR equal to capital N into kb. Capital N হচ্ছে microscopic behavior. This is the number of atoms. কতগুলো মোলস আছে এটা n বলছে, আর সেই মোলে কত অ্যাটমস আছে সেটা বলছে n. This is the number of atoms. So this term is microscopic. আর আমরা মাইক্রোস্কোপিক বিহেভিয়ারই পড়ছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে, থার্মোডাইনামিক স্টেট কেমন, কে কোথায় বসেছে, তাদের অ্যারেঞ্জমেন্ট কত রকমের হতে পারে, মাইক্রোস্কোপিক বিহেভিয়ার করছি। এন্ড দিস ইজ দ্য বোলজম্যান কনস্ট্যান্ট। আর রিলেশন আমাদের জানা আছে যে বোলজম্যান কনস্ট্যান্টের সাথে এটা যদি 1 মোল নিই তাহলে এটা অ্যাভোগাড্রো সংখ্যা হয়ে যাবে। ফর দ্য 1 মোল অফ গ্যাস R is equal to অ্যাভোগাড্রো নাম্বার ইনটু kb। তো এই রিলেশন আমাদের আগে থেকেই জানা ফর দ্য 1 মোল। নাও n kb and ln2, n টাকে যদি 2 এর মাথায় আনি তাহলে এটা kb ln and 2 to the power n, log n ন্যাচারাল রুট। আর 2 to the power n যেটা সেটা আমরা পড়ে নিয়েছি আগে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের শুরুতেই আমরা পড়েছি, দিস ইজ দ্য নাম্বার অফ মাইক্রোস্টেটস, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। তো এটা kb ln and this is ওমেগা। ওমেগা হচ্ছে ওই নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। যদি মনে হয় কোথা থেকে এলো তাহলে আবার প্রিভিয়াস দুটো ভিডিও, 3-4টে ভিডিও আছে এটা নিয়ে 2 to the power n সম্বন্ধে, তো ডিটেইলস দেওয়া আছে এটা নিয়ে। তো এন্ট্রপি যেটা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন সেটাকে আমরা এইভাবে আমাদের, এটা অবশ্যই চেঞ্জ ইন এন্ট্রপি, বাট কোনো একটা ইকুইলিব্রিয়াম স্টেটের আমরা এন্ট্রপি ডিফাইন করতে পারি উইথ দ্য হেল্প অফ দিস ইকুয়েশন। এই যে ওমেগা যেটা থার্মোডাইনামিক প্রবাবিলিটি বা নাম্বার অফ মাইক্রোস্টেট যাই বলবো, তো ওমেগা ইজ এ ফাংশন অফ U, that is the total internal energy, volume V, and the number of particles, number of atoms. So entropy is also a function of U, V, and N. মানে যদি এগুলো চেঞ্জ হয়, টোটাল নাম্বার অফ পার্টিকেলস যদি চেঞ্জ হয় তাহলে এন্ট্রপি চেঞ্জ হবে। তার মানে দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল। ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ হয় তাহলে এন্ট্রপি চেঞ্জ হবে। সো দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেম্পারেচার
অ্যান্ড ভলিউম যত বাড়বে তত র্যান্ডমনেস ডিসঅর্ডারনেস বাড়বে। তো এখান থেকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা বের করতে পারি। তো ওমেগা is the number of different microscopic states. Omega is the number of different microscopic states or microstates of the system compatible মানে সঙ্গতিপূর্ণ compatible with its macroscopic properties কি কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ? ইউ, ভি এন্ড এন। ঠিক আছে, ইউ, ভি এন্ড এন এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার। ভলিউম ম্যাক্রোস্কোপিকলি দিয়ে মাপতে পারো। নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ অ্যাটমস, যেটা যদিও এটা ম্যাক্রোস্কোপিক, এটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে মাইক্রোস্কোপিক বিহেভিয়ার, বাট ইউ ক্যান ফাইন্ড ইট, ইউ ক্যান ফাইন্ড দ্য মোল নাম্বারস এন্ড মাস, ডিভাইড করলে তুমি এটা পেয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, মাস নাম কত মোলস আর এক একটা অ্যাটমের মাস কত, যদি তুমি সেটাতে হিসাব করতে পারো তাহলে তুমি এনটা সেই বিহেভিয়ারটা মাইক্রোস্কোপিক বিহেভিয়ার পাবে। তো এটা ম্যাক্রোস্কোপিক হিসেবে ডিল করা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি মোলটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক আর এন যেটা সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক বিহেভিয়ার, দে আর ইন্টাররিলেটেড। তো আমরা এই ওমেগার এক্সপ্রেশন দেখবো, ফর্ম দেখবো, যে ওমেগা কি রকম আসছে, তার কি কি রেজাল্ট, স্ট্যাটিস্টিক্যালি কিভাবে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখবো। তাহলে আমরা কি করবো? we have to find the omega. So omega is the collection of every atomic coordinate. Omega is the collection of every atomic coordinate, মানে every atomic coordinate তাদের পজিশন, তাদের লোকেশন, এটা যে পজিশন কোঅর্ডিনেট স্পেস, পজিশন স্পেস বা কোঅর্ডিনেট স্পেস যা বলবো, পজিশন স্পেস। And every atomic momentum, this is momentum space. আর দুটোকে একসাথে কি বলি? ফেজ স্পেস। পজিশন স্পেস আছে, এভরি অ্যাটমস আছে, তো প্রত্যেকটি অ্যাটমের মোমেন্টাম আলাদা, তাদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল অনুসারে তাদের ভেলোসিটি ডিফারেন্ট ফর দ্য ক্লাসিক্যাল পার্টিকেলস। তো মোমেন্টাম স্পেসে তাদের মোমেন্টাম নিয়ে ডিল করবো। হ্যাঁ, এক একটা পার্টিকেলের তিনখানা করে মোমেন্টামের কম্পোনেন্ট পাবো, পিএক্স, পিওয়াই, পিজেড, আর এক একটা পার্টিকেলের তিনটা পজিশন পাবো আমরা, এক্স, ওয়াই এন্ড জেড, আর সেইটাকে মিশিয়ে দিয়ে এটাকে মিউ স্পেস বলি আমরা। আর ফর দ্য এভরি পার্টিকেল, এক একটা পার্টিকেলের জন্য যদি বলি, তাহলে এনখানা পার্টিকেলের জন্য এনটা পজিশন স্পেস, এনটা মোমেন্টাম স্পেস, তো তাদের আবার ডিফারেন্ট কম্পোনেন্ট পাবো, তিনটে করে। তো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা সেটা ইনক্রিজ করবে। হ্যাঁ, তো সেটা গামা স্পেস বলি আমরা, দিস ইজ দ্য 6 ডাইমেনশনাল স্পেস, দুটোকে মিলিয়ে। So we need to count the number of states in which we need to count the number of states in which every atomic coordinate lies inside the box of volume V. We need to count the number of states ক্যালকুলেশন করতে যাচ্ছি আমরা, কতগুলো নাম্বার অফ স্টেটস রয়েছে, সেই নাম্বারটাই হচ্ছে তার যে মাইক্রোস্কোপিক স্টেট বা আমাদের ওমেগা যেটা বলছি আমরা, মাইক্রোস্কোপিক স্টেট বা মাইক্রোস্টেটস বলছি, সেটা হচ্ছে ওমেগা। তো উই হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ স্টেটস ইন হুইচ এভরি অ্যাটমিক কোঅর্ডিনেট লাইজ ইনসাইড দ্য বক্স। যে ভলিউম আছে, যে ভলিউমে যে কন্টেনারের মধ্যে মলিকিউলস গুলো আছে, সেই কন্টেনার হচ্ছে তার লিমিটিং পজিশন, সেই পজিশনের ভেতরে তারা আছে। তাহলে যত তাদের পজিশন পাবো, তো সেই পজিশন গুলোকে তোমার অ্যাটমিক কোঅর্ডিনেট গুলোকে নিতে হবে যারা সেই ভলিউমের মধ্যে রয়েছে, এন্ড দ্য মোমেন্টা
are such that the sum of the individual kinetic energies adds up to U, total energy. ইন্ডিভিজুয়াল মলিকুলের তাদের প্রত্যেকটা মোমেন্টাম নিতে হবে, বক্সের মধ্যে যেটা যেটা পজিশন রয়েছে সেই পজিশন তুমি নাও, যত যত তাদের স্টেট হতে পারে, কেউ এক্সাইল স্টেট আছে, কেউ গ্রাউন্ড স্টেট আছে, কেউ বিভিন্ন এনার্জি নিয়ে আছে, তো তার ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনস এন্ড ডিফারেন্ট মোমেন্টা নাও। প্রত্যেকটি মলিকুলস এর মোমেন্টাম সেম হবে তা না, মোমেন্টাম রেঞ্জ রয়েছে, দ্যাটস ওয়াই we need to calculate that in the momentum space. The individual momentum নিয়ে, and momentum is directly associated with the kinetic energy because kinetic energy equal p square by 2m. তাহলে কাইনেটিক এনার্জি নাও, ইন্ডিভিজুয়াল অ্যাটমের মোমেন্টাম থেকে ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জি পাবে, আর তারপরে অ্যাড সাব করো, সমস্ত কাইনেটিক এনার্জি গুলোকে যোগ করো, তাহলে টোটাল এনার্জি পাবে ইউ। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করছি, আমরা ফার্স্ট আমরা স্পেশাল কোঅর্ডিনেটস নিয়ে কাজ করব। মোমেন্টামটা নিয়ে পরে আসছি, প্রথমেই বলেছে উই হ্যাভ টু ফাইন্ড ওমেগা বা এক্সপ্রেশন ফর ওমেগা, কিভাবে পজিশন স্পেস বা কোঅর্ডিনেট স্পেস নিয়ে প্রথম কাজ করব, দেন তারপরে যে যে ওমেগাটা পাবো কিছু একটা টার্ম পাবো আমরা, তারপরে সেম তার মোমেন্টামের জন্য দেখবো, তাহলে আবার কিছু একটা টার্ম পাবো, ফাইনাল এক্সপ্রেশন তাদের যে প্রোডাক্ট সেটা সমান টোটাল ওমেগাটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে কি করবো আমরা, ফার্স্ট উই কনসিডার দ্য স্পেশাল কোঅর্ডিনেটস। লিখে দিচ্ছি, হ্যাঁ, যদি কোথাও মনে হয় যে লেখার দরকার আছে একটু ইয়ে করো, আইদার স্ক্রিনশট নেবে অথবা আমাকে বলে দেবে। তো ফার্স্ট স্পেশাল কোঅর্ডিনেটস, জাস্ট পজিশন নিয়ে আমাদের ডিল করব। এবার যেহেতু একটা অ্যাটম একটা পয়েন্ট লাইক, আমাদের ডেসক্রিপশন অনুসারে যে বক্স আমরা কথা বলছি তাতে এটা তোমার যদি কন্টেনার হয় আর ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকিউলস গুলো একটা পয়েন্ট দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে দ্য পজিশনস অফ দ্য অ্যাটমস আর পয়েন্ট লাইক। যদি আমরা এই নাম্বারটা ইকুয়েট করতে যাই যে কতগুলো পয়েন্ট যটা অ্যাটম আছে, যদি আমরা বলি সেই 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 নাম্বারটার আমাদের তার পজিশন, সেটা যদি বলি তাহলে দ্যাট নাম্বার ইজ ইনফাইনাইট। ঠিক আছে, if we equate the number of possible positions of the number of points inside the volume V, the answer will be infinite no matter what the V is. তুমি সেলটাকে যত ছোট করে দাও, এটা ভি যেটা ছোট 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 যদি সেল করো যে কতগুলো পজিশন তাদের রয়েছে, আর যদি সেই পজিশনটা অ্যাজ স্মল অ্যাজ পসিবল তুমি করতে পারো, তাহলে বলতে পারো নাম্বার অফ সেলস আর ইনফাইনাইট। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, আমরা একটা লিমিট করে দেবো, আমরা বলবো যে যত ছোট ছোট সেল করবো বা বক্স করবো মেন্টালি, সাম মেন্টাল কালেকশন ইজ কল্ড দ্য এনসেম্বল, তো আসো পরে সেটা মেন্টালি আমরা এটাকে টিনি সেলে ভাগ করে দেবো, আমরা এরকম করে ছোট 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 সেলে ভাগ করে দিলাম এরকম, বা কম্পার্টমেন্টসে ভাগ করে দিলাম, এবং এই যে এক একটা কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টের ডাইমেনশন সেটাও আমরা ঠিক করে দেবো। আমরা ধরে নিলাম যে সাপোজ দ্য ডাইমেনশন ইজ এ, ডাইমেনশন অফ দ্য সেল, ডাইমেনশন অফ দ্য সেল মানে জাস্ট এই বক্সটা, হ্যাঁ, অর কম্পার্টমেন্ট ইজ এ। কোয়ান্টাম মেকানিক্স তুমি বুঝতে পারছো যে এ ইজ নাথিং বাট দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ ক্রস, তো আমরা ক্লাসিক্যালি আছি, তো ইট ইজ জাস্ট এ হিসেবে আমরা ডিনোট করব। তো দ্য ডাইমেনশন অফ দ্য সেল অর দ্য কম্পার্টমেন্ট ইজ এ, আর এর ভ্যালু কত ক্লাসিক্যালি, তো ক্লাসিক্যালি যখন বলবো তখন ক্লাসিক্যাল লেভেলে থাকবে, তো ম্যাক্সিমাম ওটা অ্যাংস্ট্রম পর্যন্ত, ম্যাক্সিমাম বা মাইক্রো পর্যন্ত গেলে সব থেকে ভালো। যদি আমরা কোয়ান্টামে ঢুকে যাই তাহলে সেটা অ্যাংস্ট্রমের থেকেও ছাড়িয়ে যেতে পারি, বা আরো প্ল্যাঙ্ক ডাইমেনশন হচ্ছে দ্য স্মলেস্ট ডাইমেনশন, তো তার অনেক উপরে আছি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যখন ডিল করবো। তো সাপোজ লিমিট করে 10⁻⁻6 মিটার, মাইক্রোমিটার অর্ডার রয়েছে আমরা, ঠিক আছে, মাইক্রন রেঞ্জে আমরা বিহেভিয়ার আলোচনা করছি, ক্লাসিক্যাল বিহেভিয়ার। আমরা সব ক্ষেত্রে এরকমই করি, যখন আমরা ইলেকট্রন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি করছে, তখন যে লেভেলে আমরা কাজ করি, ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স যে লেভেলে কাজ করি, তাতে কিন্তু ম্যাক্সিমাম মাইক্রো। যদি তুমি আরো ছোট চলে যাও তাহলে কিন্তু ডুয়াল প্রপার্টি পেয়ে যাবে, তখন ওয়েভ ফাংশন ওভারল্যাপ করবে, বেশ কিছু কন্ডিশন, তখন নতুন নতুন কোয়ান্টাম থিওরি চলে আসবে, তখন সবকিছু মডিফাই হবে, নিউটনস ল দ্য মোর ভ্যালিড দেয়ার। তো
ভলিউম ভি এক একটা ডাইমেনশন, আমরা যদিও এটা 3 ডাইমেনশন, এটা দিস ইজ দ্য 3 ডাইমেনশনাল কেস। সেলে ভাগ করেছি আমরা, তো একটা ডাইমেনশন যদি বলি এ, তাহলে টোটাল ভলিউম যেটা সেটা হবে এ কিউ, দ্য সেল ভলিউম অফ দ্য সেল ইকুয়াল টু এ কিউ। আর টোটাল যেটা ভলিউম সেটা তো ভি, ভি ইজ দ্য টোটাল ভলিউম। তাহলে এক একটা সেলের ভলিউম এ কিউ, টোটাল ভলিউম হচ্ছে ভি, তার নাম্বার অফ সেল উইল বি ভি বাই এ কিউ। সিম্পল কেস। টোটাল ভলিউম যদি ভি হয়, এক একটা সেলের ভলিউম যদি হয় এ কিউ, তাহলে ভি কে এ কিউ দিয়ে ভাগ করে দাও, তাহলে কতগুলো সেলস আছে। বা উল্টো করে তুমি বলতে পারো, সাপোজ তোমার এখানে 10,000 10 লক্ষ এখানে সেল আছে, তাহলে 10 লক্ষ ইন্টু ভি কিউ ইজ দ্য টোটাল ভলিউম ভি। ঠিক আছে? সো নাম্বার অফ সেলস ইকুয়াল টু ভি বাই এ কিউ, ইজ দ্য নাম্বার অফ সেলস। আর আমরা এটাকে মার্ক করতে পারি, আমরা দেখাতে পারি যে বিভিন্ন রকম সেল, সাপোজ নাম্বার অফ সেলস ইজ মার্কড বাই আই, আই চিহ্ন দিয়ে বলছি, আই আই এর মান 1, তার মানে কি 1 নাম্বার সেল, 2 নাম্বার সেল, 3 নাম্বার সেল এন্ড সো অন, 50 নম্বর সেল। প্রচুর সেল আছে, তো সেই সেলগুলোকে আমরা নাম দিচ্ছি। হ্যাঁ, সাপোজ 10 টু দি পাওয়ার 5, আমরা 10,000 সেল, 10,000 নাম্বার সেল চলছে এন্ড সো অন। কতগুলো সেলস? ভি বাই এ কিউ সেল। সো লাস্ট নাম্বার উইল বি ভি বাই এ কিউ। আমরা লেভেল করে দিচ্ছি আমাদের যে নাম্বার অফ সেলস গুলোকে এইভাবে লেভেল করে দিচ্ছি। আর প্রত্যেকটা সেলে ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি রয়েছে। যদি আমরা এইভাবে ডিনোট করি আই গুলোকে, তাহলে এটা 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 এইভাবে যদি সেলগুলোকে দেখায়, তাহলে লেট আস সে মিড পজিশন ইজ ডিনোটেড অ্যাজ আই, বা এনি আরবিট্রারি নাম্বার ইজ ডিনোটেড অ্যাজ আই। তাহলে যদি এনার্জি দিই আমরা এইভাবে এপসাইলন, তাহলে বিভিন্ন সেলের বিভিন্ন নাম্বার অফ এনার্জি রয়েছে এখানে। কোন একটা আয়ের যদি কথা বলি, কোন একটা মলিকুল যদি আমরা বলি এখানে একটা মলিকুল বসে আছে, সাপোজ আই ইজ ইকুয়াল টু 50, আর এই 50 তে একটা মলিকুল বসে আছে, তাহলে তার একটা এনার্জি রয়েছে। আবার যদি আমরা বলি আই ইজ ইকুয়াল টু 13, তাহলে এখানে তার একটা এনার্জি রয়েছে, সেই পজিশনে তার এনার্জি রয়েছে। তো দিস দ্য নাম্বার অফ সেলস, মানে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনসে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনসে মলিকিউলস রয়েছে, আর এদের রিঅ্যারেঞ্জমেন্ট ইজ পসিবল। এখানে একটা মলিকিউলস আছে, সে এখানে আসতে পারে, এ এখানে যেতে পারে, তাদের এনার্জি চেঞ্জ হচ্ছে, তাদের লোকেশন পাল্টাচ্ছে। তো যত রকমের অ্যারেঞ্জমেন্ট আমরা পাই, and that arrangement is called number of cells, যেটা সেটা হচ্ছে v by a q. So the number of arrangement for the n particles, for the n particles, total number of particles হচ্ছে n. So অতএব number of arrangement for the n particles is equal to compartment to the power n, that is the microscopic arrangement. এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করে এসেছি, আমরা কত কম্পার্টমেন্ট ফর্মুলা বা বক্স টু দি পাওয়ার n যা বলবো, বা সেল টু দি পাওয়ার কম্পার্টমেন্ট বা সেলস অর সেলস টু দি পাওয়ার n, এটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট বা এদের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বহুবার করেছি আমরা, দুটো পার্টিকেলকে দুটো বক্সে ফেলে দিয়েছি, দুটো পার্টিকেলকে তিনটে পার্টিকেলকে দুটো বক্সে ফেলেছি, এবং চারটে পার্টিকেলকে দুটো বক্সে ফেলেছি, এবং সব ক্ষেত্রে আমরা মাইক্রোস্টেট ক্যারি করেছি, ক্যালকুলেশন করেছি, তাতে দেখেছি কম্পার্টমেন্ট টু দি পাওয়ার n ইজ দ্য নাম্বার অফ মাইক্রোস্টেটস। ওই জন্য ওইটা বললে আমি আর সময় নষ্ট করছি না, আশা করি জানা আছে। আমাদের এখানে কম্পার্টমেন্টস অফ সেলস যেটা, সেটা আচ্ছা, যদি আমরা সিম্পল ভাবে ভাবতে চাই, তাহলে দুটো তোমার কাছে, হ্যাঁ, যে ফর এক্সাম্পল এ কয়েন ক্যান বি অনলি হেডস অর টেল, দ্যাট ইজ দ্য two possible states are available. Two possible states, that is the m is equal to 2. এবার যদি আমি 3 বার টস করে দিই, তাহলে টোটাল যে যতগুলো আমরা প্রবাবিলিটি পাবো, that equal to সাপোজ 2 to the power 3 and is equal to 8. তো 8 বার তুমি তার মানে রেজাল্ট পাবে। হ্যাঁ, 8 results will come out from this if we toss three of them. আবার যদি বলে যে তুমি যদি 42 ডাইস যদি ছোড়ো, if you throw 42 ডাইস, তাহলে তুমি পাবে 6 to the power 42। তো এটা আমি আলাদা করে আর বলছি না, এটা আগের লেকচারগুলো একটু দেখে নাও, তাহলে তুমি মাইক্রোস্টেটের হিসাবটা ওখান থেকে ডিটেলস করা আছে। বেশ, তাহলে
এবার যদি আমরা বলি যে কোনো একটা কন্টেনারে কোনো একটা কন্টেনার আছে, আমাদের কম্পার্টমেন্টস কত হয়েছে, নাম্বার অফ সেলস কত হয়েছে, দিস ইজ দ্য কম্পার্টমেন্টস অর নাম্বার অফ সেলস, দ্যাট ইজ ভি বাই এ কিউ, সো ইট ইজ ভি বাই এ কিউ টু দি পাওয়ার n। এটা হচ্ছে সেই ওমেগা, জেনারেল এক্সপ্রেশন ফর দা ওমেগা। এবার তুমি যদি ভলিউম স্পেসিফাই করে দাও, ইনিশিয়াল কেস তো ফ্রি এক্সপানশনের আগে সবাই বাঁদিকে v1 ভলিউমে ছিল, তো v1 বাই a কিউ টু দি পাওয়ার n ইজ দা ওমেগা, আর সেটাকে ওমেগা 1 বলে দিচ্ছি আমরা, ঠিক আছে। So if বা when ফ্রি এক্সপানশনের কেস মনে রাখতে হবে, আমাদের পুরোটাই ফ্রি এক্সপানশনের কেস চলছে। So when the gas is restricted by the partition এই পার্টিশন কথাটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে খুব ইম্পর্টেন্ট। আমরা এক দুদিন পরই পার্টিশন ফাংশন পড়বো আবার। তো রেস্ট্রিকশন পার্টিশন, যত রেস্ট্রিকশন পাবো গ্যাস মলিকিউলসগুলো তত তার প্রবাবিলিটির উপর আমি রেস্ট্রিকশন চাপাচ্ছি, মানে কনস্ট্যান্ট ইম্পোজ করছি। তো কি কি কেস হবে না হবে সেগুলো আরো ডিটেলস আমরা জানবো। আপাতত জাস্ট এই পার্টিশন কথাটা একটু কেয়ারফুলি নোট করবে। তো when the gas is restricted by the partition to volume v1 and each of the n atoms has v1 by a cube possible cell location তাহলে অতএব ওমেগা 1 ইকুয়াল টু v1 by a cube টু দি পাওয়ার n, এটা হচ্ছে ওমেগা ফর দ্য ফার্স্ট কেস। যদি এন্ট্রপি ডিফাইন করতে চাও তুমি এই কেসের জন্য, তাহলে অতএব s1 ইকুয়াল টু k means Boltzmann constant, so k ln omega মানে v1 by a cube to the power n, আর এটা হচ্ছে n k ln v1 by a cube. This is the entropy. Now after the free expansion, S2 volume is V2. Okay, after free expansion volume is V2, that is a double of initial volume. ধরে নিতে পারো S2 equal to KB ln same V2 by a cube to the power n. n molecules are there, শুধু ভলিউমটা বেড়েছে। তাহলে এটা হচ্ছে n KB and ln V2 by a cube. তাহলে ইনিশিয়াল এন্ট্রপি ইজ ফিক্সড, ফাইনাল এন্ট্রপি যেটা আমরা এখন কিন্তু এই যে এন্ট্রপি ফর্মুলা যেটা আমরা ফ্রি এক্সপানশনের এন্ট্রপি বের করছি, আগে একটা ফর্মুলা দিয়ে বের করেছি যেখানে স্ট্যাটিস্টিক্যালি আমরা থার্মোডাইনামিক্যালি আমরা আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়ে এন্ট্রপি বের করেছি, আর তার রেজাল্ট বেরিয়েছে কত, সেটা তার রেজাল্ট বেরিয়েছে k ln 2 to the power n, এটা বেরিয়েছে চেঞ্জ ইন এন্ট্রপি। হ্যাঁ, এরকম বেরিয়েছে। তো আমরা কিন্তু এখন কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের হেল্প নিয়ে করছি, আমি কিন্তু কোথাও এখন আর থার্মোডাইনামিক্যালি বের করছি না, আমরা ওমেগা বের করেছি, ওমেগা 1 ওমেগা 2 বের করেছি, তারপরে এন্ট্রপি চেঞ্জ বের করবো। হ্যাঁ, এবার এই এক্সপ্রেশনে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ওমেগার বা এস এর যেটা এক্সপ্রেশন S1 আর S2 দুটোতেই দেখতে পাচ্ছি যে বাকি যে নাম্বারগুলো আছে তারা ঠিক আছে, নাম্বার অফ পার্টিকলস অ্যাটমস যদি বাড়ে এন্ট্রপি বাড়বে, ঠিক আছে। বোলজম্যান কনস্ট্যান্ট ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সেটা কনস্ট্যান্ট হিসেবেই রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নাও ln v1 বাই a কিউ, v1 হচ্ছে ভলিউম, তো ভলিউম বাড়লে এন্ট্রপি বাড়বে, তাতে অনেক জায়গা পাবে, অনেক অ্যারেঞ্জমেন্ট পসিবল। তো নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট যত রকম ভাবে তুমি ওয়ে করতে পারো, দ্যাট প্রসেস ইজ ন্যাচারাল, এবং এন্ট্রপি বাড়বে ভলিউম বাড়লে। বাট ইট ডিপেন্ডস অন দ্য একিউব, এটা যে সঙ্গতিপূর্ণ নয়। কিভাবে? যে সেল সাইজ যেটা এন্ট্রপি ডিপেন্ডস অন দ্য সেল সাইজ, এটা কি করে হতে পারে? তুমি তো সেল সাইজটাকে নিজে চুজ করেছো, as long as the volume is constant
এন্ট্রপি শুড নট ডিপেন্ড অন দ্য সেল সাইজ। ঠিক আছে, মানে তোমার কাছে এটা ভালো, এটা হচ্ছে S2, আমার S2, তোমার কাছে এটা একটা ভলিউম আছে, ভলিউম ইজ ফিক্সড। নাও তুমি সেল সাইজটাকে এরকম করেছো ক্লাসিক্যালি, এটা তোমার সেল সাইজ। আবার তুমি নিজে লিমিট করেছো, লিমিটিং যেটা এ ভ্যালু যেটা সেটা তুমি চুজ করেছো, দ্যাট ইজ এ মাইক্রোমিটার অর্ডারে চুজ করেছো। আর সেল সাইজ যদি আমি চেঞ্জ করে দিই এটা, তাতে কি এই সেলস তো এখানে নেই, কিছু গ্যাস মলিকিউলসকে এন নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার এন্ড হিয়ার অলসো এন নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার, তুমি তো পার্টিশন দিতে পারছো না, তুমি তো ইমাজিনারি পার্টিশন দিতে পারো, দ্য পার্টিশন ইজ ইমাজিনারি। গ্যাস মলিকিউলস ভলিউম ম্যাক্রোস্কোপিক্যালি যেটা তুমি মেজার করতে পারছো, কিন্তু এর ভেতরে কতগুলো সেল আছে সেটা তুমি মেজার করতে পারছো না। সেটা তুমি ফর্মুলা থেকে তুমি বের করছো কোয়ান্টাম মেকানিক্যালি, বা তুমি কোয়ান্টাম মেকানিক্যালি না যত ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে তুমি কিন্তু এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টও বলতে পারো না। তো এটা ঠিক আছে, ভলিউম কনস্ট্যান্ট, নাম্বার অফ মলিকিউলস তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, সব পসিবল। কিন্তু তুমি সেল নাম্বারটাকে ছোট ধরলে নাকি বড় ধরলে তাতে এন্ট্রপি কি এসে যায়? নাম্বার অফ মলিকিউলস আছে, টোটাল ভলিউম আছে, টেম্পারেচার, ফ্লেভার, ইন্টারনাল এনার্জি সবকিছু ফিক্সড আছে, এটার সাথে এটা কোনো ডিফারেন্স নেই। তো তুমি একবার বলেছো ছোট ছোট সেল তুমি ধরে নিয়েছো এ, আরেকবার তুমি বড় বড় সেল ধরেছো, তাহলে বলা হচ্ছে এখানে এন্ট্রপি যেটা, যেখানে বড় বড় সেল তার এন্ট্রপি মান কম, আর এখানে এন্ট্রপি মান বেশি। এটা কি নির্ভর করা উচিত ছিল? ঠিক আছে, এটা কি কোয়ান্টাম মেকানিক্স যদি হয় তাহলে তুমি সেল সাইজ মেনশন করে দিয়েছো সব ক্ষেত্রেই, সেটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনে চলে আসছে, তো সেটা তোমাকে ওই লেভেলই তোমাকে থাকতে হবে। এই ক্লাসিক্যাল মেকানিক্সে কতটা পার্টিশন তুমি দেবে, ম্যাক্রোস্কোপিক্যালি তুমি সেল সাইজ মাপতে পারছো, ভলিউম মাপতে পারছো, নাম্বার অফ পার্টিকেলস মাপতে পারছো, কত মোলস দিয়ে কতগুলো আছে, মাস কত তার এন পেয়ে যাচ্ছ, প্লাস টেম্পারেচার মাপতে পারছো, প্রেসার মাপতে পারছো, ভলিউম মাপতে পারছো, সবকিছু তুমি মেপে নিতে পারছো। এন্ট্রপি ইজ ফিক্সড এন্ড এন্ট্রপি শুড নট চেঞ্জ উইথ টাইম, তাই না? তাহলে কিভাবে কিভাবে এটাকে তুমি চেঞ্জ করবে? সাপোজ সেল সাইজ তুমি ডাবল করে দিয়েছো, এখানে যেটা সেল সাইজ ছিল এ, আর এখানে যেটা সেল সাইজ ছিল বা এটা এ কিউব, এখানে যেটা সেল সাইজ ছিল দ্যাট ইজ 2a কিউব। এটা কি এন্ট্রপি কি ইফেক্ট করবে? করা উচিত কি করা উচিত নেই, কে বলবে? ফর্মুলাতে কি বলছে? কিছু গ্যাস মলিকিউলস একটা কন্টেনারে ভরা আছে, আমরা নাম্বার অফ মাইক্রোস্টেটস বের করছিলাম, তার থেকে এন্ট্রপি বের করলাম, তাতে দেখলাম সেল সাইজ যেটা সেটার উপরে এন্ট্রপি ডিপেন্ড করছে। এটা কি ডিপেন্ড করা উচিত? তুমি তো ইমাজিনারি কিছু পার্টিশন দিয়েছো, তুমি কিছু ঘর দেখেছো, এই যে একটা একটা করে সেল এরকম, এখানে কিছু সেল আছে, বাট সেল সাইজটা তুমি একটু বড় দেখেছো, এখানে সাম মাইক্রো 10⁻⁶, আর এখানে সাপোজ চেঞ্জ করে দাও, সাপোজ জাস্ট 2 × 10⁻⁶, বা 5 জাস্ট 10 × 10⁻⁶, ঠিক আছে, এটা অর্ডার চেঞ্জ হয়ে গেল, 10⁻⁶ আর 10 × 10⁻⁶, তো কি হবে? চেঞ্জ হয়ে যাবে। একই নাম্বার অফ মলিকিউলস, গ্যাস মলিকিউলস তারা ছোটাছুটি করছে, এখানেও ছোটাছুটি করছে, এখানেও ছোটাছুটি করছে, কতগুলো সেল ধরেছো সেটা তুমি কি করে জানবে? as long as the temperature and volume is fixed, it should not depend on the entropy, মানে করা উচিত নয়, কিন্তু এক্সপ্রেশন আছে। তাহলে কি করে রিমুভ করবো কেউ বলতে পারবে? কিভাবে এই ডিপেন্ডেন্সিটাকে রিমুভ করা যায়, যে সেল সাইজটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়? হাউ ক্যান উই অ্যাভয়েড দ্যাট? এনি আইডিয়া? সেল সাইজ কে অ্যাভয়েড না, বেশ বলে দিই। তো দুটো এক্সপ্রেশন যদি খুব কেয়ারফুলি লক্ষ্য রাখো, এটার জন্য কালকের লেকচারটা ইম্পর্টেন্ট ছিল, প্রতিটি লেকচারই ইম্পর্টেন্ট, কিন্তু আমার লেকচার একটু লেন্দি হয়তো, তো হয়তো অনেকটা শুনে ক্লান্ত হয়ে যায় আর দেখে না শেষ পর্যন্ত, কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট। তো S1 ফাইনাল স্টেটে যেটা এন্ট্রপি পেলাম আমরা, সেটা হচ্ছে n k ln v1/a, আর হ্যাঁ, আর S2 সেটা হচ্ছে n k v2/a কিউব, এটা ছিল। যদি তুমি এটা 2a কিউব করে দাও, যদি এটা ভলিউম সেলের সাইজ বাড়াও, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি? এখানে লগ রয়েছে, এটা খুব কেয়ারফুলি দেখতে হবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সব ফর্মুলাতে একটা করে লগ রয়েছে, তাহলে এটা যদি তুমি লগ অফ, যদি এটা একটা সাপোজ a কিউব আর একটা সাপোজ লগ অফ 2a কিউব, এরকম, এটা কি?
এটা অ্যাকচুয়ালি ln2 মানে ইনভার্স আছে, আমি ইনভার্সটাকে ইগনোর করছি, ln2 প্লাস ln2, আর ln2 ইজ কনস্ট্যান্ট। তার মানে যদি তুমি সেল সাইজ দ্বিগুণ করে দাও, 2 করে দাও, তাহলে এখানে জাস্ট একটা কনস্ট্যান্ট পেয়ে যাবে, একটা কনস্ট্যান্ট চলে আসবে তোমার। সেম সেম অ্যাজ দ্য পোটেনশিয়াল। পোটেনশিয়ালের ক্ষেত্রে কি হয়, কোন একটা চার্জ, কোন একটা জায়গার পোটেনশিয়াল তোমাকে বলা হলো ভি, ভি ইকুয়াল টু সাম 5 ভোল্ট। কোথা থেকে মাপা হয়েছে? গ্রাউন্ড লেভেল থেকে মাপা হয়েছে, তোমাকে বলে দেয়নি তো। তাহলে কোন একটা জায়গার পোটেনশিয়াল ইজ নট ইউনিকলি ডিফাইন্ড, আদার্স পোটেনশিয়াল কত, কোন জায়গা থেকে তুমি মেপেছো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। যদি সেই জায়গাটা পোটেনশিয়াল 0 হয়, তাহলে তার রেসপেক্ট এখানে 5 ভোল্ট। যদি তুমি 3 ভোল্ট থেকে মেপে থাকো, তাহলে ডিফারেন্স ইজ ভাইটাল। হ্যাঁ, পোটেনশিয়াল, কোন একটা জায়গার পোটেনশিয়াল ততটা হেল্পফুল নয়। ঠিক সেরকম কোন একটা স্টেটের এন্ট্রপি ইজ নট ভাইটাল, চেঞ্জ ইন এন্ট্রপি ইজ ভাইটাল। কতটা সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ হচ্ছে। তাহলে এই সিস্টেমে যদি তুমি সেল সাইজ বাড়াও, তাহলে কি হবে, লগ আছে যেহেতু, সুতরাং এই লগ অফ 1/2 যেটা সেটা একটা কনস্ট্যান্ট দেবে তোমাকে। তার মানে রেফারেন্স লেভেল ইজ চেঞ্জ, কোন জায়গা থেকে তুমি মাপছো সেই লেভেল ইজ চেঞ্জ। এটা টোটাল এনার্জিকে ইফেক্ট করবে না। টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এরকম আমরা ডিফাইন করি, ইকুয়াল টু k2 প্লাস u2। তো ইট ইজ কনস্ট্যান্ট, কাইনেটিক এনার্জি প্লাস কনজারভেশন অফ ল মেইনটেইন করে। তুমি পোটেনশিয়াল থেকে যদি তুমি বলো যে আমার পোটেনশিয়াল u1 নয়, আমার পোটেনশিয়াল u1 প্লাস c, তাহলে এখানেও u1 প্লাস c, u2 প্লাস c, তাহলে c আর c কেটে যাবে, তো k1 প্লাস u1 ইকুয়াল টু k2 প্লাস u2। ঠিক আছে, কোন রেফারেন্স লেভেল, যে রেফারেন্স লেভেল থেকে তুমি চুজ করেছো সেই রেফারেন্স লেভেলটা দুটো কেসের ক্ষেত্রেই হবে। তুমি কোন একটা পোটেনশিয়াল 0 লেভেল থেকে চুজ করলে, আর একটা পোটেনশিয়াল 5 ভোল্ট থেকে চুজ করছো, তাহলে হবে না। যেমন গ্র্যাভিটির ক্ষেত্রে এটা পৃথিবী, এখানে একটা বস্তু রয়েছে, তা তুমি বলছো এর হাইট h, তাহলে পোটেনশিয়াল mgh। কোথা থেকে মাপলে? এটাকে 0 ভোল্ট চুজ করেছো, 0 ভোল্ট চুজ করেছো, h উচ্চতায় আছো, তাহলে পোটেনশিয়াল mgh। কিন্তু আবার একটুখানি পরেই তুমি বলছো এই জায়গার পোটেনশিয়াল -gmm/r, তাহলে আবার নেগেটিভ হয়ে গেল। পোটেনশিয়াল পজিটিভ তো হলোই না, ফর্মুলাও পুরো চেঞ্জ, আবার নেগেটিভ চলে এলো। এখানে পোটেনশিয়াল আলাদা, এই যে -gmm/r এর রেফারেন্স লেভেল কোথায়? আর যদি ইনফিনিটি হয় তবে পোটেনশিয়াল 0। ঠিক আছে, আর যদি ইনফিনিটি হয় তাহলে সেন্টার থেকে যে ডিসটেন্স, তুমি ইনফিনিটিতে আছো বহু দূরে, তাহলে ও উপরে এইখানে পোটেনশিয়াল 0, আর তুমি এই দিক থেকে মাপছো, তার জন্য এ মাপছো ওই দিক থেকে তাই পজিটিভ, ও মাপছো এই দিক থেকে তাই নেগেটিভ। তো তাতে কিছু এসে যায় না, টোটাল এনার্জি উইল বি কনস্ট্যান্ট। কোন লেভেলটা তুমি চুজ করেছো পোটেনশিয়ালে যদি গ্রাফ আঁকো তুমি, তাহলে সেটা এরকম টাইপের একটা কিছু হবে। তো তুমি অরিজিন তোমার এইটা, নাকি অরিজিনটা তুমি নিচে শিফট করে দেবে এরকম, তাহলে তোমার এইটা পোটেনশিয়াল পজিটিভ। আর যদি এখানে অরিজিন চুজ করো তাহলে ইট ইজ নেগেটিভ। ঠিক আছে, এন্ট্রপি হচ্ছে সেরকম। এন্ট্রপি এবং যে সমস্ত থার্মোডাইনামিক পোটেনশিয়াল আছে, সবাই তাদের যে কোনো একটা স্টেটে তাদের ভ্যালু কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট। তাহলে আমরা চেঞ্জই বের করবো, চেঞ্জ যখন বের করবো তখন তুমি ইগনোর করতে পারবে সেল সাইজ। তাহলে the changes in S, the changes in S, that is delta S, will be unaffected, by varying A, just as constant to the potential energy does not affect the application of conservation of total energy. K1 plus U1 plus C or not equal to K2 plus U2 plus C or not. You can choose C is equal to 0 or 1 or 2. এমন পোটেনশিয়াল এনার্জি তুমি চুজ করো, যদি ইলেকট্রিক ফিল্ড হয় তাহলেও তাই। পোটেনশিয়াল এনার্জি এমন চুজ করো যাতে করে ইলেকট্রিক ফিল্ডের কোনো গ্রেডিয়েন্ট নাও, পোটেনশিয়ালের মাইনাস গ্রেডিয়েন্ট নাও। তো যদি কনস্ট্যান্ট নাও তাহলে গ্রেডিয়েন্ট অফ দ্যাট কনস্ট্যান্ট উইল বি 0, সেম ইলেকট্রিক ফিল্ড দেবে তোমার সেই জায়গায়। আর যদি এমন কোনো পোটেনশিয়ালে চুজ করতে পারো যার গ্রেডিয়েন্ট 0, নট কনস্ট্যান্ট, পোটেনশিয়ালের যেটা ভ্যালু সেটা যে তার সাথে তুমি কোনো কনস্ট্যান্টকে অ্যাড করতে পারো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। গ্রেডিয়েন্ট অফ সেই ফাংশনটা যেন 0 হয়, তবে তুমি ইলেকট্রিক ফিল্ড
যে কোনো পোটেনশিয়ালের জন্য, মানে ঠিকঠাক পোটেনশিয়ালের জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড সেই জায়গায় পেতে পারো। সেম ফর দ্য ম্যাগনেটিক ভেক্টর পোটেনশিয়াল এন্ড এটসেট্রা। বেশ, তো এবার তাহলে এইটা যেটা বেরোলো আমাদের, সেটা হচ্ছে যে চেঞ্জ ইন এন্ট্রপি, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেটের জন্য এন্ট্রপি হচ্ছে এটা S1, সেকেন্ড স্টেটের জন্য এন্ট্রপি হচ্ছে S2। সো S2 মাইনাস S1 ইকুয়াল টু এটা মাইনাস এটা। কিন্তু আরেকটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র স্পেশাল, আমরা তো চেঞ্জ ইন এন্ট্রপি বের করতে যাচ্ছি আমাদের যেটা ফ্রি স্পেস, ফ্রি এক্সপানশন, সেই ফ্রি এক্সপানশনের জন্য আমরা চেঞ্জ ইন এন্ট্রপি বের করতে যাচ্ছি। আর সেই এন্ট্রপিটা যেন সেই ফর্মুলাটা মেনে চলে, সেই কে, যেটা কে ln 2 এই ফর্মুলা যেন মেনে চলে, সেটা আমরা বের করতে যাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে হেল্প নিয়ে। তাহলে আমরা কি করলাম, আমরা স্পেশাল কোঅর্ডিনেটে হেল্প নিলাম। এবার কি করব, এবার আমরা দেখব যে আমাদের স্টেট অফ দ্য অ্যাটম ইজ নট গিভেন বাই জাস্ট ইটস লোকেশন। কোনো একটা অ্যাটমের যেটা লোকেশন, সেটা তো শুধুমাত্র তার স্টেট বোঝাচ্ছে না, তার স্টেটটা তার পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ ইটস মোমেন্টাম, দুটো একসাথে বোঝাতে হবে তোমাকে, তবেই সেটা মোমেন্টাম স্পেসে বা ফেজ স্পেসে তোমাকে মোমেন্টাম স্পেস এন্ড কোঅর্ডিনেট স্পেস বা টোটাল সেটাকে ফেজ স্পেস বলা হবে। তো সেই ফেজ স্পেসে তোমাকে কাজ করতে হবে। তাহলে কি the state of the atom, the state of the atom is not given by its location, but also its momentum p. Momentum is a vector quantity. তাহলে কি, তাহলে এভরি যে ওমেগা আমরা বের করেছি, যে থার্মোডাইনামিক প্রবাবিলিটি আমরা বের করেছি ওমেগা, ফর দ্য এভরি পার্টিকেল ইট শুড মাল্টিপ্লাই বাই এ ফ্যাক্টর ওমেগা পি and it is a function of internal energy। ঠিক আছে, মানে আগে যেটা বের করেছি ওমেগা, মানে এভরি ক্যালকুলেশন ইন দ্য অ্যাবাভ শুড মাল্টিপ্লাই বাই এ ফ্যাক্টর ওমেগা পি। ওমেগা পি কি, ওমেগা পি হচ্ছে দ্য কাউন্টস অফ নাম্বার অফ মোমেন্টাম স্টেটস ওপেন টু দ্য গ্যাস। ওমেগা পি কি, দ্য কাউন্টস, যেমন আমরা স্টেট কাউন্ট করলাম পজিশনের জন্য, ঠিক সেরকম মোমেন্টাম স্টেট কাউন্ট করছি আমরা, দ্য কাউন্টস অফ number of momentum states, number of momentum states open to the gas at a given value of internal energy U। তাহলে কি করব, আমরা আবার ছোট ছোট ভাবে ডিভাইড করে করে যাব। again we have to divide the possible atomic momenta into the cell of some size। ঠিক আছে, যেমন আমরা স্পেশাল সাইজ করলাম, এবং সেই সাইজের উপর ইন্ডিপেন্ডেন্ট হবে। যেমন স্পেশাল সাইজটাকে আমরা এ দিয়ে ডিনোট করলাম এবং দেখলাম যে ডিফারেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ। সুতরাং আমরা মোমেন্টাম স্পেসটাকেও যদি এইভাবে কাউন্ট করে করে যাই, তাহলে ইট শুড ডিপেন্ড অন দ্য ভ্যালু অফ, সাপোজ এটা বি যদি বলি আমরা, সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ বি। যতক্ষণ পর্যন্ত ফিক্সড এনার্জি থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এই কনক্লুশনে আসতে পারো। তাহলে আমরা একটা ফর্মুলা, আমরা আগে কি দিলাম, আমরা আগে দেখলাম যে ওমেগা দা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি যেটা, বা নাম্বার অফ মাইক্রোস্টেট যেটা, সেটা আগের ডেফিনেশন অনুসারে যেটা ছিল সেটা হচ্ছে ভি বাই এ কিউব টু দি পাওয়ার এন, এটা ফর দ্য স্পেশাল কোঅর্ডিনেটস পার্টস, এন্ড ফর দ্য মোমেন্টাম স্পেস ইউ হ্যাভ ইনটু ওমেগা পি এন্ড ইউ। তাহলে এটা স্পেশাল কোঅর্ডিনেট, এটা মোমেন্টাম স্পেস কোঅর্ডিনেট, আর দুটোকে একসাথে মিলে তুমি ফেজ স্পেসে চলে এসছো। ঠিক আছে, তাহলে এস কত, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওমেগা। আমরা ওমেগা পি এর ক্যালকুলেশন করবো না এই মুহূর্তে, করবো না বলবো না, একটু পরে করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের দরকার নেই। কেন দরকার নেই সেটা বলছি আমরা। তো নাও এস ইকুয়াল টু এস ইজ এ ফাংশন অফ কি, এস ইজ এ ফাংশন অফ ইউ এন্ড ভি। আমরা আলাদা করে আর এনটাকে লিখছি না, কারণ আমাদের যেটা ফ্রি এক্সপানশন ছিল, এখানে মলিকুলস গুলো প্রথমে ছিল এরকম, আর তারপরে সবাই
এখানে 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 ছুটে গিয়েছে। তো টোটাল নাম্বার অফ মলিকুলস হিয়ার এন হিয়ার অলসো ইজ এন, তো ইট ইজ ফিক্সড। কিন্তু এসব ভলিউম চেঞ্জ হয়েছে, ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট, ফর দ্যাট কেস ইন্টারনাল এনার্জি ইজ ইউ, ওই জন্য আমরা এটাকে ইজ এ ফাংশন অফ ইউ বলে এটাকে লিখেছি। তো এস ইজ ইকাল টু কি বললাম ফর্মুলা, কে এলএন ওমেগা, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ইকুয়াল টু কে এলএন, আর ওমেগার জায়গায় আমরা বসাবো এটাকে, তাহলে এটা হচ্ছে আমার ভি বাই এ কিউব হোল টু দি পাওয়ার এন ইন্টু ওমেগা পি, and omega p is a function of energy, internal energy. এবার log a ইন্টু log a বি আছে, তার log a প্লাস log b, তার মানে এটা হচ্ছে তোমার এখান থেকে n বেরিয়ে আসছে, তো k n ln v বাই a কিউব, দেখা যাচ্ছে তো উপরটা নিচেটা যদি ঢেকে যায় আমাকে অবশ্যই জানাবি কিন্তু, হ্যাঁ, প্লাস k ln omega p function of u, সিম্পল, log a প্লাস log b, তাহলে k n ln v বাই a কিউব প্লাস k ln omega p u, এটা হচ্ছে কোন একটা স্টেটের এন্ট্রপি। এবার ভলিউম ফিক্স করে দাও, ইন্টারনাল এনার্জি ফিক্স করে দাও, সো দিস ইজ দ্য এন্ট্রপি অফ দ্য স্টেট, হ্যাঁ, আপ টু এ কনস্ট্যান্ট অবভিয়াসলি, যে তুমি এখানে এখানে ওমেগা পি ধরেছো বা এখানে এ ধরেছো, বা এটা যদি ভাঙো তাহলে একটু সেল সাইজ অনুসারে এটাও ভাঙতে পারো তুমি, বাট দ্যাট শুড চেঞ্জেস ইন্ডিপেন্ডেন্ট অফ দ্যাট। তো আপ টু এ কনস্ট্যান্ট দিস ইজ দ্য এন্ট্রপি অফ দ্য স্টেট, ফিক্সড। ওই জন্য আমরা বলি কোন একটা স্টেটের এন্ট্রপি ইজ নট ফিক্সড, কারণ তুমি তুমি এই স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন থেকে পরিষ্কার বুঝতে পারছো এটা সেল সাইজের উপর ডিপেন্ড করছে। এটা আর সেল সাইজটাকে যদি তুমি চেঞ্জ করে দাও 1 দ্বিগুণ 3 গুণ 4 গুণ করো, তাহলে একটা করে কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। এবার কোন কনস্ট্যান্ট থেকে তুমি মেজার করছো, কোন সেল সাইজ থেকে তুমি মেজার করছো, সেটা যদি বলে দাও তাহলে এন্ট্রপি অফ দ্য স্টেট ইজ ফিক্সড, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম এন্ট্রপি। সেই স্টেটটা তার ইকুইলিব্রিয়াম আছে, এটা যখন পার্টিশন দেওয়া আছে তখন এই স্টেটের একটা ইকুইলিব্রিয়াম পজিশন। তুমি যদি 1 ঘন্টা পরের ভলিউম মাপো বা আমাদের প্রেসার মাপি বা আমাদের যা যা কাউন্ট দরকার আমার ইন্টারনাল এনার্জি প্রেসার সব কিছু মাপি, সেমই পাবো। 1 ঘন্টা পরে কিছু চেঞ্জ হয়ে যাবে না, দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট। আর ইকুইলিব্রিয়াম স্টেট যদি হয় তাহলে এন্ট্রপি শুড নট চেঞ্জ উইথ টাইম। যে ফর্মুলা ইউজ করবে তুমি এন্ট্রি মাপার জন্য স্ট্যাটিস্টিক্যালি অর থার্মালি, যদি টিডিএস ইকুয়েশন ইউজ করো তাহলে এন্ট্রপি পেয়ে যাবে, আর যদি আমাদের এই ফর্মুলা ইউজ করো তাহলে এন্ট্রপি মেজার করতে পারি আমরা। সো দ্যাট এন্ট্রপি শুড নট চেঞ্জ উইথ টাইম, ঠিক আছে? তাহলে দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম এন্ট্রপি অফ দ্য স্টেট আপ টু এ কনস্ট্যান্ট, ঠিক আছে? নাও এইটাকে কি ভাঙার দরকার আছে এই মুহূর্তে? ভাঙার দরকার নেই, কারণ ওমেগা পি ইজ দ্য ফাংশন অফ ইউ, তাই না? এনার্জি ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m। তো তুমি যদি এনার্জি ফিক্স করে দাও তাহলে মোমেন্টাম ইজ ফিক্সড। তাহলে মোমেন্টাম যদি ফিক্সড হয় তাহলে এই টার্মটা দুই ক্ষেত্রেই তুমি ফিক্স, তার মানে এটাকে তুমি ইগনোর করতে পারো। s2 - s1 যখন করবে, ডিফারেন্স যখন বের করবে, তখন দিস টার্ম উইল ড্রপ আউট ডিউরিং দ্য চেঞ্জ ইন ফ্রি এক্সপানশন, ইউ ডাজ নট চেঞ্জ উইথ টাইম, ঠিক আছে? তাহলে অতএব UP, suppose we don't have to calculate, we don't have to evaluate omega p u, because u does not change during free expansion, and hence omega p u, যেহেতু u সময়ের সাথে চেঞ্জ হয় না, so this term will be constant for after the partition is removed and before the partition is removed, omega p is constant. তাহলে it will drop out for the difference of entropy. তুমি যখন এন্ট্রপি ডিফারেন্স বের করছো s2 - s1, তো this term will be cancelled. তাহলে অতএব s2 - s1 ইকুয়াল টু এটা চলে যাবে, তাহলে শুধু এইটা মাইনাস ওইটা, আর দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম v2, প্রথম ক্ষেত্রে ভলিউম v1, তাহলে n কে ln সেকেন্ড কেস v2 বাই a কিউব, n বাইরে আছে এখানে, মাইনাস n কে একই নাম্বার অফ পার্টিকলস আছে, সো ইট ইজ n is fixed ln v1 বাই a কিউব। এবার তুমি ফর্মুলা ইউজ করো, n কে দুই জায়গা থেকে কমন,
nk দুই জায়গাতেই কমন, তাহলে এটা log a minus log b, তার মানে log a by b, তার মানে v2 by v1। আর যেহেতু আমাদের v1 equal to v and v2 is equal to 2v, the double of that, সুতরাং this is nothing but nk ln2। now you can shift the n here, so k means Boltzmann constant, kb ln 2 to the power n, এটা আমরা আগে পেয়েছি kb ln 2 to the power n। কিন্তু এবার আমরা কোনোভাবেই থার্মাল ফিজিক্স ইউজ করিনি, আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স ইউজ করেছি। তাহলে আমাদের যেটা ডেফিনেশন s is equal to k ln ওমেগা, আলাদা করে তোমাকে প্রুফ করা দরকার নেই। যে এন্ট্রপি আমরা থার্মালি gq বাই s থেকে যে আইসোথার্মাল প্রসেসের হেল্প নিয়ে যে চেঞ্জ ইন এন্ট্রপি বের করেছিলাম, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে s is equal to k ln ওমেগা ধরে আমরা সেম এন্ট্রপি চেঞ্জ বের করলাম, ঠিক আছে। and now you can see that it is independent of a, the cell size, ঠিক আছে। so this is independent of কেন এটা বারবার মেনশন করছি আমি, কারণ আমরা থার্মালিও বের করেছি এন্ট্রপি চেঞ্জ, আর তখন সেল সাইজ ছিল না। এখন থার্মালি বের করেছি তখন কি নাম্বার অফ সেলস, নাম্বার অফ কাউন্টস ছিল, টেম্পারেচার ম্যাক্রোস্কোপিক্যালি বের করেছি আমরা। তো মাইক্রোস্কোপিক্যালি কি হচ্ছে না হচ্ছে তাতে চেঞ্জ হওয়ার কথা নয়। মাইক্রোস্কোপিক্যালি অল পার্টিকেলস আর মুভিং, কেউ স্টেবল ইকুইলিব্রিয়ামে বসে নেই, তো মাইক্রোস্কোপিক স্টেট কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু তার জন্য ইকুইলিব্রিয়াম পৌঁছানোর পরে তার জন্য কিন্তু আর কিছু চেঞ্জ হওয়ার কথা নয়। সুতরাং সেল সাইজ কি ধরেছো সেই ক্যালকুলেশনটা এন্ট্রপি চেঞ্জের মধ্যে থাকার কথা নয়। থার্মালের কথা যদি ভাবি আমরা, তাহলে স্ট্যাটিস্টিক্যালি যখন তুমি এন্ট্রপি ডেফিনেশন করবে তখন তোমার রেজাল্টে তো সেল সাইজ নিয়ে চলে এলে হবে না, তাহলে তো থার্মালের সাথে মিলবে না। So it should independent of a, and you can see here that it is independent of the cell size a, ঠিক আছে। তো এবার আমাদের এই যে সেল সাইজ এ, ওই জন্য তোমার ফ্রিডম আছে, তুমি সেল সাইজটা কিভাবে ধরতে পারো, তুমি হাফ করে দাও। তুমি যদি বলো যে আমি জাস্ট এটাই আমার সেল সাইজ, একটা সেল এইদিকে একটা সেল, 2 cells are there, তাই না, দুখানা সেলস আর দেয়ার। এবার তুমি যদি বলো গ্যাস মলিকিউল গুলো সবাই রাইটে বসে আছে, আর সেই স্টেটে তুমি এন্ট্রপি বার করবে, হ্যাঁ সিস্টেমে বের করবে। তো গ্যাস মলিকিউলস, অল গ্যাস মলিকিউলস আর ইন লেফট উইদাউট এনি পার্টিশন, তুমি ধরে নিচ্ছো দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, এটা তুমি যদি ভাবো, ঠিক আছে, এটা লেফট, এটা হচ্ছে রাইট। ইনিশিয়ালি অল আর ইন দ্য লেফট উইথ দ্য পার্টিশন ইন প্লেস, তাহলে পুরো সিস্টেম ঠিক আছে উইথ দ্য পার্টিশন ইন প্লেস, পার্টিশন দেওয়া হলো। এই কেসের ক্ষেত্রে তোমার কাছে একটাই উপায় রয়েছে মলিকিউলস গুলো, যে অল আর ইন দ্য লেফট, অথবা যদি তুমি রাইটে বলো তাহলে অল আর ইন দ্য রাইট। তো ওমেগা 1 equal to for the state is equal to 1. One arrangement is possible that one are left, that is the one arrangement, no other choices are there, ঠিক আছে। যখন তুমি পার্টিশন ওপেন করবে, যখন ওমেগা 1 is equal to 1, তখন এন্ট্রপি equal to k ln and omega means 1, omega 1, so that is 0, s1 is equal to 0 for the state। যদি পার্টিশন তুলে দেওয়ার ক্ষেত্রেও তুমি বলো তাহলে ফর দ্য স্টেট এন্ট্রপি ইজ 0, তো এটা কখনোই সম্ভব হবে না আর কি, মানে সবাই পার্টিশন ছাড়া সবাই বাঁ দিকে বসে আছে এরকম কেস হবে না। যদি প্রবাবিলিটি বের করো তাহলে 1/2 to the power নাম্বার অফ পার্টিকেলস এন্ড বিগ হ্যাঁ বিশাল নাম্বার চলে আসবে 1 যেটা, আর তুমি প্রবাবিলিটি ভেরি ফিউ, 0.0010 to the power minus একদম 0, তো প্রবাবিলিটি ভেরি ফিউ। যখন তুমি পার্টিশন ওপেন করে দেবে তখন বোথ choices are open, the partition is removed, so omega 2 equal to 2 to the power n, that is the number of microstates for the system বের করছি কিন্তু আমরা। তাহলে যদি s2 বের করো, s2 equal to k ln omega 2, আর omega 2 মানে 2 to the power n, so it is nk and ln 2, nk ln 2। তো চেঞ্জ যদি বের করে s2 minus s1, so it is nk ln 2, এটা আগে বের করছিলাম nk ln 2 বা nটা করে এখানে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তাহলে ন্যাচারাল প্রসেস আমরা স্ট্যাটিস্টিক্যালি কোন প্রসেসগুলোকে বলবো? থার্মালি যেটা আমরা দেখি যে কোন একটা প্রসেস যখন চলতে থাকে তখন যেটা আমরা ইকুইলিব্রিয়াম বলতে বুঝি, 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম আর দেয়ার। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যদি কোথাও ফোর্সের ডিফারেন্স থাকে বা প্রেসার ডিফারেন্স থাকে তাহলে সিস্টেম প্রেসার সব জায়গায় সমান করার চেষ্টা করে, দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ ইকুইলিব্রিয়াম ইন থার্মাল ফিজিক্স। ওখানে আমরা এটাই বুঝি যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম
মানে যদি গ্রেডিয়েন্ট অফ প্রেসার থাকে কোথাও, বিভিন্ন জায়গায় প্রেসারে যদি ডিফারেন্স থাকে, তাহলে সেই অনুসারে মলিকিউল ছোটাছুটি করা শুরু করবে এবং তারা প্রেসার সমান করার চেষ্টা করবে সব জায়গায় ফোর্স ব্যালেন্সড কন্ডিশন হয়ে যাবে, এন্ড দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যদি টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট ডেল্টা টি, তাহলে টেম্পারেচার সমান করার চেষ্টা করবে। আমরা জানি যে হিটের আদান প্রদান হবে, মলিকিউলস টেম্পারেচার মিন্স দ্যাট নাথিং বাট দ্য মাইক্রোস্কোপিক ভাইব্রেশন অফ দ্য মলিকিউলস। তো যেখানে টেম্পারেচার বেশি, তার মানে তাদের হিট গেইন করা আছে বেশি, তার মানে তারা ছোটাছুটি বেশি করবে, আর ধাক্কা থেকে দিয়ে তারা তাদের নিজের ভাইব্রেশন পাশের জনকে দেবে, এবং টোটাল যেটা মলিকিউলস আর যেটা টেম্পারেচার, মানে গ্যাসের যেটা টেম্পারেচার, সেটা সেম ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছে গেল। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যদি পার্টিকেল ডেনসিটি ডিফারেন্ট হয় দুই জায়গায়, ডিফিউশন দ্যাট ইজ দ্য নাম্বার অফ পার্টিকেলস, এর যদি গ্রেডিয়েন্ট থাকে ডেল্টা এন, যে কোথাও পার্টিকেল বেশি আছে কোথাও পার্টিকেল কম আছে, তাহলে মলিকিউল ছোটাছুটি করবে এবং ছোটাছুটি করে সব জায়গায় পার্টিকেলস ডেনসিটি যেটা ঘনত্ব সেটা সমান করে দেওয়ার চেষ্টা করবে, এবং সেটা ইকুইলিব্রিয়াম স্টেট ডিফিউশন। আর স্ট্যাটিস্টিক্যালি এই কথা বলে না, স্ট্যাটিস্টিক্যালি বলে